স্বর্গীয় অসীম ধর স্মারক বক্তৃতা বক্তৃতা প্রদান করবেন পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন আশ্রম, মনসাদ্বীপ। বক্তৃতার বিষয় রসে সিক্ত বসে শক্ত শ্রীরামকৃষ্ণ। পূজনীয় মহারাজকে চড়াইবেতির পক্ষ থেকে আভূমি প্রণাম জানাই। আমাদের সকলের হয়ে মহারাজের হাতে শ্রদ্ধার্ঘ তুলে দিচ্ছেন স্বর্গীয় অসীম ধরের সহধর্মিণী মিনতি ধর। সপ্তর্ষি। শ্রী অসীম কুমার ধর স্মরণে। মানিকতলা খালে পূর্ব পারে একবারও ঘর এক উঠোন। 1936 সালের 3রা মার্চ, বসন্তকাল। কলকাতার এক বিখ্যাত জমিদার বাড়ির বাজার সরকারের ঘর আলো করে হলো এক ফুটফুটে পুত্র সন্তানের আগমন। বড় ছেলেকে তার ঠাকুরদা ঠাকুরমার কাছে ওপার বাংলায় ঢাকায় রেখে রোজগার এবং সংসার করতে কলকাতায় এসেছেন বাবা এবং মা। সদ্যজাত পুত্রের নাম রাখা হলো অসীম। 2 দাদা দিদি এবং বাবা মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো তাদের আদরের টুকু। 5 বছর বয়সের মধ্যে সে আরো 2 ভাই পেয়ে আদর করার জন্য উৎফুল্ল হয়ে গেল। 8 ভাই 2 বোনের মধ্যে সেজপুত্র অসীম কোনোদিন ভাই বোনদের তার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেননি। সারা জীবন সাধ্যাতীত ভাবে তাদের পাশে থেকেছেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, রাজনৈতিক অস্থিরতা। পিতা শ্রী হরিভূষণ পরিবার নিয়ে ফিরে গেলেন ঢাকায়। যখন ফিরে এলেন তখন অসীমের বয়স 7 পেরিয়ে 8। ছেলে যোগ্য বিবেচিত হয়ে ভর্তি হলো ক্লাস 3-তে। প্রথম থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র বলে বিদ্যালয়ে আলাদা নজরে পড়েছিল সে। প্রাইমারি পাশ করে হাই স্কুল, সবসময় প্রথম 3 জনের মধ্যে থাকতো অসীম। একটি তথ্য দিলে হয়তো ব্যাপারটা অপ্রাসঙ্গিক হবে না। যখন অসীমের হাই স্কুলে পড়া চলছে তখন সেই সময় সেন্ট্রাল স্কুল থেকে প্রধান শিক্ষক মহাশয় বাড়ি এসে অসীম এবং তার ঠিক পরের ভাই অজয়কে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান শুধু স্কুলের ভালো রেজাল্ট হবে বলে। নিরাশ করেননি অসীম। ইন্টারভিউয়ের পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। চেয়েছিলেন ম্যাথমেটিক্স অনার্স নিয়ে বিএতে ভর্তি হতে, কিন্তু প্রেসিডেন্সিতে সেই সুযোগ নেই। তাই তিনি চলে এলেন স্কটিশ চার্চ কলেজে। পুরো স্কুল এবং কলেজ জীবন কেটেছে ভয়ঙ্কর অর্থকষ্টে, কিন্তু কোনো বাধাই টলাতে পারেনি তার স্থির লক্ষ্য থেকে। বই আর পড়াশোনা, এই দুটি পারে এই বিকট অভাব থেকে মুক্তি দিতে, আর এ তিনি বিলক্ষণ জানতেন। কলেজ পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করলেন ফার্স্ট ক্লাস নিয়ে। যখন কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন চোখে, সেই সময়ে তার পিতা ডেকে বললেন,
বাবা, তুমি এবার চাকরি খোঁজো, আমি আর সংসার টানতে পারছি না। অদম্য জেদে এবং ইচ্ছে শক্তির ওপর ভর করে তিনি এমএতে ভর্তি হলেন এবং বাবাকে সাহায্য করার জন্য কিছু টিউশন জোগাড় করলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় বন্ধুত্ব হলো শ্রী সুদর্শন দাস মহাশয়ের সাথে, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে থাকতেন। বন্ধুর সঙ্গে সেই শুরু হলো রামকৃষ্ণ মিশনে যাতায়াত। কখন সবার অজান্তে, সবার অজ্ঞাতে ঠাকুর, মা, স্বামীজি তার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন তা বোধ করি অসীমবাবু নিজেও টের পাননি। ইতিমধ্যে বাবা বাড়ি কিনেছেন উত্তর কলকাতার বিখ্যাত মায়ের মন্দির ঠনঠনিয়া কালীবাড়ির কাছে। ভাই বোনেরা বড় হচ্ছে, অভাবের চোখরাঙানি কিছুটা হলেও পুরোপুরি বন্ধ হয়নি। বাড়িতে সঙ্গী হলো নিত্য অশান্তি। যে মানুষটি চিরদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা ঝগড়াঝাটির থেকে বহু দূরে ছিলেন, দুর্গাপুজোয় ভিড় ঠেলাঠেলি ভীষণ অপছন্দ ছিল বলে পুজোর দিনগুলোই বেলুড় মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশে গিয়ে বসে থেকেছেন, তার নিজের বাড়ির অশান্তি আর সহ্য হলো না। একসাথে 3টি কলেজে অধ্যাপকের চাকরি পেলেন, 2টি কলকাতার মধ্যে এবং 1টি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। মুক্তির পালে বাতাস লাগলো। বাবা মার আপত্তি অগ্রাহ্য করে চেপে বসলেন লালগোলা প্যাসেঞ্জারে। প্রথম দর্শনেই বহরমপুর তথা কৃষ্ণনাথ কলেজকে ভালোবেসে ফেললেন। শুরু হলো নতুন এক অধ্যায়। কিছুদিনের মধ্যে সুশিক্ষক, মিষ্টভাষী এবং সুদর্শন যুবাটিকে নতুন জায়গায় সবাই আপন করে নিল। 5 বছর অধ্যাপনা করার পর 1965 সালের এক জ্যৈষ্ঠ দিনে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন শ্রীমতী মিনতি ধরের সাথে। যোগ্য সহধর্মিণী মিনতি অত্যন্ত ধর্মপ্রাণা এবং পতিব্রতা। তার মামাতো দাদা ছিলেন বহরমপুরের সুবিখ্যাত কীর্তন শিল্পী শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ। তার তৎপরতায় তারই রাধা গোবিন্দ এবং মহাপ্রভুর মন্দিরের সামনে অসীমবাবুর বিবাহের 4 বছরের মধ্যে 1 টুকরো জমি এবং ছোট্ট 1 কামরার একটি স্থায়ী ঠিকানা করিয়ে নিলেন। 1 কন্যা এবং সদ্যজাত পুত্রকে নিয়ে নতুন ঠিকানায় আরম্ভ হলো এক নতুন জীবন। অসীমবাবুর কলকাতা এবং বহরমপুরের 2 মিলিয়েই 2 জায়গায় যে স্থায়ী ঠিকানা ছিল, অবিশ্বাস্যভাবে ঈশ্বরের করুণায় এই 2 জায়গায় ছিল মায়ের মন্দিরের কাছে। অতীব সুকণ্ঠের অধিকারী ছিলেন অসীম। তার ছোট্ট কন্যাটিকে নিয়ে গান গাইতেন। প্রভু তোমা লাগি আখি জাগে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে, ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। সন্তানরা একটু একটু করে বড় হতে লাগলো। তাদের অভ্যস্ত করিয়েছিলেন প্রতি সন্ধ্যায় আদ্যাস্তব পাঠের, অভ্যাস করিয়েছিলেন সুস্থ সাহিত্য পাঠের, মহাপুরুষদের প্রতি শ্রদ্ধাবনত হওয়ার, নিজের দেশকে ভালোবাসার, গরিব দুঃখীর প্রতি সহানুভূতিশীল হওয়ার। অধ্যাপনা জীবনের মধ্যলগ্নে একজন ছাত্র সুরেন প্রস্তাব দিল, স্বামী ভূতেশানন্দজি মহারাজ আসছেন, দীক্ষা দেবেন, আপনি কি দীক্ষা পেতে ইচ্ছুক? এই ডাক্তার বোধহয় অপেক্ষা ছিল। সস্ত্রীক দীক্ষা পেলেন স্বামী ভূতেশানন্দজির কাছে। প্রতিদিন জপে আহ্নিকে কোনো ফাঁকি ছিল না হাজার কাজের মধ্যেও। চাকরি থেকে অবসর গ্রহণের পর শুরু হলো প্রতিদিন সন্ধ্যায় মিশনে যাওয়া। দীর্ঘদিন মিশনের কলেজ পড়ুয়া ছেলেদের টিউশন দিয়েছেন বিনা দক্ষিণায়। এক সময় সমস্ত পড়াশোনা ছেড়ে দিয়ে পুরোপুরি রামকৃষ্ণগত প্রাণ হয়ে গেলেন। ভোর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ঠাকুরের গান, কথামৃত পাঠ, মায়ের কথা, স্বামীজির কথা, বিভিন্ন স্তোত্র স্বকণ্ঠে পাঠ করতেন। নিয়মিত বহরমপুর লালদিঘি রামকৃষ্ণ মিশনে কথামৃত পাঠ করতেন। আর এই গুরু দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং অভি মহারাজ।
শরীর যতদিন সঙ্গ দিয়েছে ততদিন মিশনে যাওয়া বন্ধ হয়নি। ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো বাঁশের খাঁচা। 2016 সালের 11ই ডিসেম্বর সকাল 11:55 সব মায়া কাটিয়ে রামকৃষ্ণ লোকে শ্রী শ্রী ঠাকুর মায়ের চরণে আশ্রয় পেলেন শ্রী অসীম কুমার ধর। আগের দিন সন্ধ্যায় কন্যা দাঁড়িয়ে পিতার শিয়রে। অজানা আতঙ্কে কাঁপছে সবার হৃদয়। হাতে স্যালাইনের বোতল, নির্জীবভাবে পড়ে আছেন সদা হাস্যময় মানুষটি। হঠাৎ হাত দুটো উঠল। অবাক বিস্ময়ে কন্যা দেখছে যেন কাউকে বলছেন, কোলে নাও। মাথার কাছে মা শারদার ছবি। সারাক্ষণ জয় মা বলা মানুষটি বোধহয় মার কোল থেকেই কোলেই উঠে পড়লেন 10ই ডিসেম্বরের সন্ধ্যায়। মেয়ে বুঝল পিতার চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। রেখে গেলেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ, প্রাণের চেয়ে প্রিয় পৌত্র, অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী এবং রামকৃষ্ণ পরিবারের অসংখ্য ভক্তবৃন্দকে। নমস্কার।